কে গো, তুমি খাবার এনেছো? দাও দাও, আমার আর কনকের খুব খিদে পেয়েছে, খাবার দাও গো। কণিকা, তুমি আর বলো না গো, আসলে বৃষ্টির কারণে আজ আমি কোনো খাবার চুরি করতে পারিনি। বনের সবাই যে আজকে তাদের ঘরেই ছিল। খাবার যখন চুরি করতে পারোনি, তবে তুমি খাবার খুঁজিয়ে নিয়ে আসতে। কণিকা, তুমি এত চিৎকার করো না তো। তুমি তো খুব ভালো করে জানো আমি পরিশ্রম করতে একদম পছন্দ করি না। আর তাছাড়া একদিন না খেলে কেউ মরে যায় না, বুঝেছো? রাত হয়ে গেছে, এখন চলো চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকালে না হয় আমি তোমাকে খাবার এনে দেবো। যজ্ঞর কথা শুনে কণিকা রেগে মেগে কনককে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর যজ্ঞ মনে মনে বলতে থাকে, বাবা, ভাগ্যিস আমি খেয়ে এসেছি, নইলে ওই সামান্য শস্য দানা বাড়িতে নিয়ে আসলে তো আমাকে না খেয়েই থাকতে হতো। যাই বাবা, দেরি না করে আমি ঘুমিয়ে পড়ি, আমাকে যে আবার সকাল সকাল উঠতে হবে। বাবা মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে দয়া করে কিছু খেতে দাও, ক্ষুধার জ্বালায় আমার যে পেট ব্যথা করছে। বাবা, ও বাবা, মা, ও মা। যজ্ঞ, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, যাও যাও, তুমি আমার আর কনকের জন্য খাবার চুরি করে নিয়ে এসো, যাও তো যাও। দেখো না, আমার ছেলেটার যে অনেক কষ্ট হচ্ছে গো। আমি আজকে যেতে পারবো না, আমি কাল সারা রাত বৃষ্টিতে ভিজেছি। তুমি যাও, আমার শরীরটা অনেক ক্লান্ত। আজকে বরং তুমি গিয়ে খাবার চুরি করে নিয়ে এসো। হায় ঈশ্বর, বিয়ের আগে আমি যদি জানতাম এভাবে আমাকে কষ্ট করে খাবার চুরি করে খেতে হবে, তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। ঠিক আছে, তবে কনকের তুমি খেয়াল রেখো, আমি যাচ্ছি খাবার চুরি করতে। কণিকা রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে বিউটির বাড়ির রান্নাঘরে প্রবেশ করে। কণিকা রান্নাঘরের এদিক ওদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবারই তার চোখে পড়ে না। হঠাৎই কণিকা একটা ড্রাম দেখতে পায়। আরে আরে, ওই যে একটা ড্রাম, নিশ্চয়ই ওখানে কোনো খাবার রাখা আছে। কণিকা উড়ে গিয়ে ড্রামের ভেতরে প্রবেশ করে। আসলে ড্রামের ভেতরে খাবারের পরিবর্তে মরিচের গুঁড়ো ছিল। ওরে বাবা রে বাবা, এখানে তো কোনো খাবার নেই, এখানে যে মরিচের গুঁড়ো, গেল রে গেল, আমার হাত পা গুলো জ্বলে গেল। কণিকার এমন চিৎকার শুনে বিউটির ঘুম ভেঙে যায়, আর বিউটি বলতে থাকে, মনে তো হচ্ছে রান্নাঘরে কোনো চোর এসেছে, আমার লাঠিটা কোথায়? বিউটি একটা লাঠি নিয়ে রান্নাঘরে যায়। এদিকে কণিকা ড্রাম থেকে কোনো রকমে বের হয়ে মরিচে মাখামাখি করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। বিউটি আর কণিকাকে চিনতে পারে না। শয়তান চোরকে আর একটু আগে আসলেই তো আমি চিনতে পারতাম। যাই হোক বাবা, মরিচের গুঁড়োতে ওর বেশ শিক্ষি হয়েছে। ওরে বাবা, আর একটু হলি তো দম বন্ধ হয়ে আমি মারা যেতাম। ওদিকে যে আমার ছেলে কোনো খিদের জ্বালায় চটপট করছে। যাই যাই, আমি বরং টুনির বাড়িতে যাই। এরপর কণিকা টুনির বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে একটা ঈগল রাতের আধারে পাহাড়ের গুহায় প্রবেশ করে। এই বনটাই যে এখন আবার সম্বল, এই বনে থেকে পাখিদের ধরে ধরে খেতে হবে। কিন্তু আমি পাখিদের কি করে ধরবো? আমার কাছে তো কয়েকটা কেক ছাড়া আর কোনো কিছুই নেই। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি। আমি বরং এই মরিচ গাছে কেকগুলোকে ঝুলিয়ে রাখবো, আর তারপর মরিচ গাছের ওপরে একটা জাল বিছিয়ে রাখবো। পাখিরা যখনই কৌতূহল বশত এখান থেকে কেক খেতে আসবে, তখনই তারা আমার জালের ফাঁদে আটকা পড়বে। না না, আমাকে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে কাজটা সেরে ফেলতে হবে। অনেক রাত হয়ে গেছে, এবার বরং আমি আমার ফাঁদ তৈরি করি। টুনির ঘরে তো আমি চুরি করতে পারলাম না। ওই ছোট্ট টুনি কত চালাক, এত রাত অব্দি জেগে আছে। এখন আমি এত রাতে কার বাড়িতে যাব চুরি করতে? খালি হাতে বাড়িতে ফিরলে তো কনক আবার চেঁচামেচি করবে। আমি বরং তোতার বাড়িতে যাই, তোতা আর টিয়ের বাড়িতে তো সব সময় ফল থাকে। কণিকা তোতা আর টিয়ার বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা, ও বাবা, মা এখনো কেন আসছে না? আমার যে আর সহ্য হচ্ছে না ক্ষুধা। ও সেসব আবার আমি কি করে জানবো? কণিকা আবার ধরা পড়েনি তো? বাবা, যে করে হোক মা ফিরবে, তুমি দেখো। কিন্তু বাবা, খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো না বাবা, যাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। আমি বরং আগে তোতার বাড়িতে যাব, তারপর অন্যদের। অন্যদিকে কণিকা তোতার ঘরে প্রবেশ করে, আর কণিকা কিছু শস্য দানা দেখতে পায়। আরে আরে বা, অনেকগুলোই তো শস্য দানা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, আগে বরং আমি খেয়ে নেই। এই বলে কণিকা খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে যজ্ঞ আসে। যজ্ঞকে দেখে কণিকা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও আমাকে, এ তোতা, বাঁচাও আমাকে। আরে আরে কণিকা, এটা আমি আমি তোমার স্বামী। দয়া করে চিৎকার করো না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো তোতা উঠে পড়বে। চোর এসেছে, আমাদের ঘরে চোর এসেছে, হাতে লাঠি নাও। ওরে বাবারে কণিকা, তাড়াতাড়ি পালাও, টিয়া আর তোতা যে জেগে গেছে।
পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো, আজ যে চোরকে কঠোর শাস্তি দিতে হবে। টিয়া আর তোতা ধরার আগেই ওরা তাড়াতাড়ি পালিয়ে যায়। কণিকার যজ্ঞ একটা ডালে বসে। ওগো, এবার কি হবে গো? সব পাখিদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কোনো খাবার যে চুরি করতে পারিনি গো। কনকটা যে বড্ড ছোট গো। কণিকা, আমি যে কেকের গন্ধ পাচ্ছি, মনে তো হচ্ছে আশেপাশে কেউ কেক রেখেছে। চলো তো গিয়ে দেখি। ওরা কেকের গন্ধ অনুসরণ করে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে ওরা সেই মরিচ গাছের কাছে আসে। মরিচ গাছে কিনা কে? চলো না গো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই। তখনই সেখানে কনক চলে আসে। বাবা, মা, তোমরা এইখানে? তোমরা জানো আমি তোমাদেরকে কত খুঁজেছি। পেয়েছো তো খাবার? দাও না, আমাকে একটু খাবার দাও না। আমার যে খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় যে পেট ব্যথা করছে বাবা মা। বাবা, এই নে মরিচ গাছের কেক, নে বাবা, খেয়ে নে। ওরা মরিচ গাছ থেকে কেক নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই ওপর থেকে জাল এসে ওদের শরীরের ওপর পড়ে, আর ওরাও জালে আটকা পড়ে যায়। যজ্ঞ, আমরা যে কারো জালে আটকা পড়ে গিয়েছি যজ্ঞ, এবার কি হবে গো? কণিকা, আমারও যে এবার খুব ভয় লাগছে গো। তোদের আর বেশিক্ষণ ভয় পেতে হবে না। এবার যে আমি এসে গেছি, এখন তো আমি তোদের খাবো। ইগল দাদা, দয়া করে আমাদের তুমি ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। তোদের ছাড়ার জন্য তো আমি ফাঁদ পাতিনি। আজ তো আমি তোদের খেয়ে পার্টি করব। এগুলোর কোনো কথা না বলে ওদের ধরে খেয়ে ফেলে। বৈরাতে জঙ্গলে ছোট্ট কুহু তার পিসি কাকলি কাক আর পিসতুত বোন কুকুর সাথে থাকতো। কুহুর বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার পিসি কাকলি কাকের সাথেই থাকছে। কি ব্যাপার কুহু, তোর এখনো কাজ শেষ হয়নি? সেই কখন থেকে তোকে বাসা পরিষ্কার করতে বলছি, তখন থেকে তুই বাসায় পরিষ্কার করছিস কেন? হাতে কি মেহেদি লাগিয়েছিস নাকি? হ্যাঁ, তাই তাড়াতাড়ি কাজ করতে পারতেছিস না? আমার মেয়েটার চোখ তো ঘুমে টলমল করছে। বাসা পরিষ্কার না হলে ও ঘুমাবে কেমনে বলতো? পিসিমা, তুমি রাগ করছো কেন গো? আমি তো বাসা পরিষ্কারই করছি। তাই ভালো করে পরিষ্কার না করলে তো তুমি বকাবকি করবে। তাই তো আমি ভালো করে পরিষ্কার করছি। আর বাসা পরিষ্কার হয়ে গেছে। এখন তুমি বোনকে ঘুম পাড়িয়ে দাও, আর কোনো অসুবিধা নেই। এরপর কাকলি কুকুকে ঘুম পাড়িয়ে দেয়। কাকলি সবসময় কুহুকে দিয়ে কাজ করিয়ে নিত। ও মা, দেখো কুহু দিদি আমার কি সর্বনাশ করেছে। আমার এত স্বাদের খেলনাটা কিভাবে ভেঙে ফেলেছে দেখো। কি বলছিস মা? ওই শয়তান কুহু তোর খেলনা ভেঙে দিয়েছে? ও তো খুবই খারাপ কাজ করেছে রে। ও আমার মেয়ের খেলনা ভেঙে দিয়েছে। না, এটা আমি তো কিছুতেই মানতে পারছি না। শয়তান কুহুকে তো এর জন্য শাস্তি পেতেই হবেই তো। কাকলির এসব কথা শেষ হতে না হতেই সেখানে কুহু চলে আসে। আর কুহুকে দেখে তো কাকলি ভীষণ রেগে যায়। শয়তান কুহু, কি করেছিস এটা তুই? হ্যাঁ, তুই নাকি আমার মেয়ের খেলনাটা ভেঙে দিয়েছিস? হ্যাঁ, না পিসি, তুমি ভুল ভাবছো। আমি ইচ্ছে করে বোনের খেলনা ভাঙিনি। আসলে বেখেয়ালে আমার ডানা লেগে বোনের খেলনাটা পড়ে ভেঙে গিয়েছে। বিশ্বাস করো পিসিমা, আমি ইচ্ছে করে কিছু করিনি। মা, মা, দিদি মিথ্যে কথা বলছে। মা, দিদি ইচ্ছে করে আমার খেলনাটা ভেঙে দিয়েছে। এটা যে আমার পছন্দের খেলনা, তাই হয়তো দিদি এই কাজ করেছে। মা, আসলেই তো এটা আমি ভেবে দেখিনি। শয়তান কুহু, তুই আমার মেয়ের খেলনা ভাঙবি আর আমার সঙ্গে মিথ্যা কথা বলবি? তোকে আমি অনাথ ভেবে আশ্রয় দিয়েছিলাম, আজকাল তুই নাকি আমার বিরুদ্ধে যাচ্ছিস? এসব কথা বলে কাকলি কাক কুহুকে মারতে শুরু করে দেয়। আর অনেক মারধর করার পর কাকলি কাক কুহুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় কুহু বাসা থেকে বেরিয়ে জঙ্গলের একটা কোনায় গিয়ে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেই দিক দিয়ে একটা টুনি উড়ে যাচ্ছিল। কুহুকে কাঁদতে দেখে টুনি কুহুর কাছে যায়। কে গো তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। জানো
মনের দুঃখ কাউকে বললে মনটা হালকা হয়। টুনির এসব কথা শুনে কুহু টুনিকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। কেঁদো না কুহু, তোমার কথাগুলো শুনলে সত্যি অনেক খারাপ লাগলো। তুমি একদম ভেবো না কুহু, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি এখন থেকে আমার বন্ধু হয়ে আমার বাড়িতেই থাকবে। এরপর কুহু টুনির সাথে টুনির বাড়িতে যায়। আর টুনির বাড়ি দেখে তো কুহু ভীষণ খুশি হয়। টুনি বন্ধু, এটাই তোমার বাড়ি? তুমি বাড়িটা তো ভারী সুন্দর। এটা তো বাঁশের বাড়ি মনে হচ্ছে। তা টুনি, তুমি কি তোমার বাঁশের বাড়িতে একাই থাকো নাকি? হ্যাঁ গো কুহু, এটা আমার বাঁশের বাড়ি। আর এই বাড়িতে আমি একাই থাকি। আসলে কুহু, আমি অনাথ। আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। আর আমার বাবা মা মারা যাওয়ার পর আমি ভীষণ অসহায় হয়ে যাই। আর তারপর অনেক কষ্টে এই ছোট্ট বাঁশের বাড়িটা বানাই। আর এখানেই একা থাকতে শুরু করি। আর অনেক কষ্টে নিজের খাবার জোগাড় করে খাই। হায় হায় রে, তুমি তো তোমার অনেক কষ্ট। তবে আর কষ্ট পেও না বন্ধু। আমি তো তোমার বন্ধু হয়ে গেছি। তাই এখন থেকে আমি তোমার সাথে থাকবো। দুই বন্ধু মিলে সুখে দুঃখে পাশাপাশি খুব ভালো থাকবো। আর দুজনে দুঃখগুলো ভাগাভাগি করে নেব। এরপর থেকে কুহু টুনির বাঁশের বাড়িতে থাকতে শুরু করে। আর দুই বন্ধু সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনি আর কুহু খাবার জোগাড় করার জন্য জঙ্গলে ঘুরছিল। হঠাৎ কুহু দেখে কুক্কু তার পায়ে আঘাত পেয়ে মাটিতে অসহায় হয়ে পড়ে আছে। এ দেখে কুহু তাড়াতাড়ি করে কুক্কুর কাছে যায়। কি হয়েছে বোন তোর? আর তুই পায়ে এভাবে আঘাত পেলি কি করে? তোর পা দিয়ে তো রক্ত ঝরছে। যাকে তুই একটু বস, আমি তোর পা থেকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করছি। এ কথা বলে কুহু জঙ্গল থেকে কিছু জড়িবটি নিয়ে আসে আর কুক্কুর ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর সাথে সাথে কুক্কুর পায়ের রক্ত পড়া বন্ধ হয়। আর কুহু কুক্কুকে নিয়ে কাকলির কাছে আসে। কি রে শয়তান কুহু, তুই আবার আমার বাড়িতে এসেছিস? আর মা কুহু, তোর পায়ে কি হয়েছে? আর বাজে কুহু, তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস? বল বল আমাকে। না না মা, তুমি ভুল করছো। দিদি আমাকে কিচ্ছু করেনি, বরং দিদি তো আমাকে সাহায্য করেছে। আমি আহত অবস্থায় পড়েছিলাম, আর দিদি তো আমার ক্ষত সারিয়ে দিয়ে আমাকে বাড়ি নিয়ে এসেছে। তুমি দিদিকে আর ভুল বুঝো না মা। আর দিদি, তুমি আমাদের সাথে থাকতে আমরা তোমাকে কত অপমান করেছি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও দিদি। তুই এসব কি বলছিস মা? কুহু তোর এত বড় উপকার করেছে, আমিও না জেনে কুহুকে কত কথা শোনালাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তুই তোর এই হতভাগা পিসিকে ক্ষমা করে দে রে মা। আর মা শোন, আজ থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি, কেমন? না পিসিমা, তুমি কিচ্ছু করনি। তুমি এভাবে বলো না। তোমার এসব দুর্ব্যবহারের কথা আমার আর মনে নেই। আমি সব ভুলে গেছি। আর পিসিমা, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি যে আমার টনি বন্ধুকে পেয়েছি, আমি সব সময় ওর সাথে থাকবো। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে আমি চলি পিসিমা। এরপর কুহু তার টুনি বন্ধুর পাশের বাড়িতে ফিরে যায়। আর সেখানে তার বন্ধুর বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টুনি তার মেয়ে টিংটিংয়ের সাথে বাস করত। টিংটিংয়ের জন্ম হওয়ার পরেই টুনির স্বামী টোনা মারা গিয়েছে। অনেক কষ্ট করে টুনি তার মেয়েকে নিয়ে দিন কাটাতো। একদিন
মা, ও মা, তুমি কি আমাকে আমার স্কুলের ফিস দিবে না? প্রতিদিন টিচার আমাকে টাকার কথা বলে। বলো না মা, কবে দিবে? আমি টাকা না পেলে কিন্তু একদম স্কুলে যাব না। সবাই আমাকে গরিব গরিব বলে খেপায়। আমি স্কুলের ফিস দিতে পারি না বলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার ভালো লাগে না মা। আহা টিং সোনা, দুটো দিন একটু অপেক্ষা কর। এই যে আমি ভ্যানিটি ব্যাগগুলো বানাচ্ছি, এগুলো বানানো শেষ হলে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর তোর স্কুলের ফিসও দেব। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোর মা বেঁচে থাকতে তোর পড়াশোনা কিছুতেই বন্ধ হতে পারে না। যা মা, তুই বরং এখন খেলতে যা। টুনির এই কথা শুনে টিং টিং বাহিরে খেলতে যায়, আর টুনি ভ্যানিটি ব্যাগ বানানো শেষ হলে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এরপর ভ্যানিটি ব্যাগ নেবে গো, ভ্যানিটি ব্যাগ। ও দিদিরা, দেখো আমার কাছে কত সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ আছে, তোমরা নিয়ে যাও আমার কাছ থেকে। একটা করে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাও। ইস, কি বেস্টি ভ্যানিটি ব্যাগ! কে নেবে রে টুনি তোর ভ্যানিটি ব্যাগ? আমি তো বাবা এইরকম ফেরিওয়ালার কাছ থেকে জিনিস নেই না, আমি বড় বড় শপিং মল থেকে সবকিছু কিনে আনি। যা যা, এখানে কেউ আর তোর কিচ্ছু নেবে না। এ কথা বলে বিউটি পাড়া সেখান থেকে চলে যায়। আর বিউটি পাড়ার কথা শুনে টুনির মন ভীষণ খারাপ হয়। এরপর টুনি মন খারাপ করে তার ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, কিন্তু টুনি একটা ভ্যানিটি ব্যাগও বিক্রি করতে পারে না। আর হতাশ হয়ে একটা বড় আম গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে উপরওয়ালা, আমি একটাও ব্যাগ বিক্রি করতে পারলাম না। ঘরে যে খাবার নেই, হাতে পয়সাও নেই। মেয়েটার স্কুলের ফি বাকি আছে কত টাকা। আমি এখন এত টাকা কোথায় পাবো ঈশ্বর? আমার তো আত্মহত্যা করা ছাড়া এখন কোনো উপায় দেখছি না। টুনি যখন আম গাছের নিচে এসব কথা বলছিল আর কাঁদছিল, ঠিক তখনই বড় একটা গাড়ি এসে টুনির সামনে দাঁড়ায়। আর গাড়ি থেকে একজন সাহেবের পাখি নেমে আসে আর টুনির কাছে গিয়ে বলে, এই যে মিসেস, আপনি এখানে বসে আছেন কেন? বাহ, আপনার হাতের ভ্যানিটি ব্যাগগুলো তো ভীষণ সুন্দর। এগুলো কি আপনি বানিয়েছেন? আর সুন্দর সাহেব, যদি সুন্দর হতো তাহলে এগুলো তো এক নিমিষে বিক্রি হয়ে যেত। আমাকে এইভাবে ব্যাগগুলো নিয়ে অসহায় হয়ে ঘুরতে হতো না। কি, আপনি এগুলো বিক্রি করবেন? তাহলে তো ভালোই হলো। আমি আপনার কাছে এই ব্যাগগুলো সবই কিনে নিতে চাই। আসলে আমি বনের পাখিদের কাছ থেকে এসব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেই। আপনি আপনার ব্যাগগুলো আমাকে দিন, আর আমি আপনাকে অনেক টাকা দিব। টুনি এই কথা শুনে ভীষণ খুশি হয়, আর টনি ঈগলকে সব ব্যাগগুলো দিয়ে দেয়। ব্যাগের বিনিময়ে ঈগল টুনিকে অনেকগুলো টাকা দেয়। তারপর ঈগল সেই ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি টাকা দিয়ে বেশ কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে যায়। আর টিং টিংকে বলে, মা টিং টিং, দেখ মা, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে এসেছি মা। আজ আমার সব ব্যাগ বিক্রি হয়ে গেছে, আর এই নে মা, এই টাকাগুলো নিয়ে তুই তোর স্কুলের ফি মিটিয়ে দিস। টুনির এই কথা শুনে টিং টিং ভীষণ খুশি হয়, আর টুনিকে বলে, আমি আজকে স্কুল গিয়ে সব টাকা দিয়ে দিব। ইস মা, আজ যদি তুমি টাকাগুলো নাই নিয়ে আসতে, আমার বুঝি আর পড়াশোনাই হতো না। এখন দাও তো দাও, আমাকে খাবার দাও। কতদিন ধরে যে ভালো মন্দ কিছু খাই না। তারপর টুনি তার খাবারগুলো টিং টিং এর হাতে দিয়ে দেয়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সাহেব ঈগল টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে, টুনি, মিসেস টুনি, আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। মিসেস টুনি। ঈগলের ডাক শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে, আর ঈগলকে দেখে বলে, আরে সাহেব যে, আপনি কি দরকার বলুন।
আচ্ছা, আমার ভ্যানিটি ব্যাগগুলো মনে হয় নিশ্চয়ই কেউ পছন্দ করেনি না, তাই আপনি এখন এসেছেন আমার থেকে টাকা ফেরত নিতে। না না টুনি, আপনার বানানো ভ্যানিটি ব্যাগগুলো আমার কাছে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তাই আমি আরও অর্ডার দিতে এসেছি। আমি এখন থেকে আপনার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ কিনে নেব। এই নিন কিছু অ্যাডভান্স টাকা। আমি কয়েকদিন পরে এসে আপনার বানানো ব্যাগগুলো নিয়ে যাব। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক মতো আপনাকে সব ব্যাগ তৈরি করে দিব। আপনি আমার বড়ই উপকার করলেন সাহেব। টুনির কথা শুনে ঈগল তাকে অ্যাডভান্স টাকা দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়। টুনি টাকা পেয়ে ভ্যানিটি ব্যাগ বানানো শুরু করে দেয়। আর এভাবে প্রতিবার টুনি ভ্যানিটি ব্যাগ বানাতো আর ঈগল সেগুলো কিনে নিয়ে যেত। এভাবে আস্তে আস্তে টুনির অভাবের দিন ঘুচতে থাকে আর টুনির অনেক টাকা পয়সা হয়। টুনির এমন উন্নতি দেখে সে বনের এক হিংসে পাখি যোগু কাক অনেক হিংসে করতে থাকে। যোগু কাক তার বাড়িতে এসে মনে মনে ভাবতে থাকে, হিংসে হিংসে, টুনির এত উন্নতি দেখে আমার মন জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। টুনি একটা গরিব পাখি ছিল, আর ওই ভ্যানিটি ব্যাগ বিক্রি করে এত বড় লোক হলো, আর আমার কিছুই নেই। আমি তো কিছুতেই বড় লোক হতে পারছি না। না না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। টুনির সব কিছু আমি ধ্বংস করেই ছাড়বো। দেখি ও বড় লোক কিভাবে হয়। আজ রাতেই আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি, কি করা যায়? এভাবে যোগু কাক টুনির ক্ষতি করার জন্য চিন্তা করতে করতে দিনটা পার করে দেয়। আর বনের মধ্যে রাত নেমে আসে আর যোগু কাক সেই রাতে সুযোগ বুঝে চুপি চুপি টুনির বাড়িতে যায় আর টুনির ঘরে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। টুনির ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে টুনি আর তার মেয়ে টিং টিং ঘর থেকে তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে আসে আর কাঁদতে থাকে। আগুন আগুন লেগেছে, হায় হায় রে, আমার সবকিছু পুড়ে গেল। আমার কাছে এত বড় ভ্যানিটি ব্যাগের অর্ডার ছিল, আমি সব ব্যাগ তৈরি করে রেখেছিলাম, কিন্তু এই আগুনে পুড়ে সব ছাই হয়ে গেল। কে কোথায় আছো? সাহায্য করো আমায়, আমার বাড়িতে আগুন লেগেছে, আগুন। টুনি যখন এভাবে সাহায্যের জন্য চিৎকার করছিল, টুনিকে সাহায্য করার জন্য কোনো পাখি সেখানে আসে না। টুনির চোখের সামনে আর বাড়িটি একেবারেই পড়ে যায়। টুনি অসহায় হয়ে বসে বসে কাঁদতে থাকে। আর ঠিক সে সময় সেখানে একটি নীলপরি আসে আর টুনিকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বলো কি হয়েছে? পরীর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে সব বলে দেয়। তার সব কথা শুনে নীলপরির মনে অনেক দয়া হয়। তখন নীলপরি টুনিকে বলে, তুমি এজন্য কাঁদছো? তুমি কেঁদো না, আমি তোমার সব সমস্যা এখনই দূর করে দিচ্ছি। এ কথা বলে নীলপরি জাদু দিয়ে একটি বাড়ি বানিয়ে দেয় আর টুনির হাতে একটা চারা গাছ দিয়ে বলে, এই নাও গো, এই চারা গাছটা নাও, এটা হলো ভেন্ডি ব্যাগের গাছ। এই চারা গাছটা তুমি আজ রাতে তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করলে দেখতে পাবে সকালে এই গাছে অনেক ভ্যানিটি ব্যাগ ধরবে। আর তুমি যতবার এই গাছ থেকে ভ্যানিটি ব্যাগ চাইবে ততবার এই গাছটি তোমাকে ভ্যানিটি ব্যাগ দিবে। এ কথা বলে নীলপরি টুনিকে চারা গাছটি দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর টুনি চারা গাছটা তার বাড়ির আঙ্গিনায় রোপণ করে আর ঘরে চলে যায়। পরদিন সকাল হলে টুনি বাহিরে এসে দেখে সত্যি সত্যি গাছের মধ্যে ভ্যানিটি ব্যাগ ধরেছে। তা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এ কি, সত্যি সত্যি তো গাছে ভ্যানিটি ব্যাগ ধরেছে। পরি তাহলে আমাকে সত্যি কথাই বলেছিল। এ কথা বলে টুনি গাছ থেকে ভ্যানিটি ব্যাগগুলো পেরে নেয় আর ঈগল এসে সেই ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে যায়। এভাবেই টুনির কাছে প্রতিদিন ভ্যানিটি ব্যাগ ধরতো
আর ঈগল এসে কিনে নিয়ে যেত। আর টুনি সেই গাছের ভ্যানিটি ব্যাগ বিক্রি করে তার মেয়ে টিং টিংকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।